থানাতে গিয়ে আমি আর আমার বাবা মিলে প্রথমে এফআইআর লেখাই, তারপর এফআইআর লেখানোর পর ফ্রড যে ব্যাপারটা, যে আমার নাম দিয়ে টাকা তুলে নেওয়া, সেটা ওর সাথে হয়েছিল। তার জন্য আমি তোমাকে 7:20 সময় মেসেজ করছি, দাদা আমি সিলেক্ট হয়েছি তোমার টিম থেকে, আমি কিন্তু যাচ্ছি তোমার সাথে দেখা করবো। তাই জন্য দাদা মেসেজ করেছি, খুব এক্সাইটেড ছিলাম। এখন দাদা খুব ভয় লাগছে তোমার মেসেজটা দেখে, বাড়িতে কি বলবো। জুতো ভিজুক চাই না ভিজুক সেটা বড় কথা নয়, মন যেন ভিজে যায়। এরকম জলের মধ্যে নেমে সবার বাড়ি পরিচয় জানা। আপনারা আমাকে হয়তো অনেকে হ্যাপি বার্থডে কৌশিকদা লিখতে যাচ্ছেন, ওয়েট, আমি ইউটিউবার আর নই, আর ট্রাভেল উইথ কৌশিক নই। সে রাতে চোরাবালি ব্যান্ড পারফর্ম করছিল বাতাবাড়ির এই রিসর্টে। কলেজ জীবনে শোনা একটা গান আজও পুরনো হয়নি। সে চক্রভুহে আজও বন্দী হয়ে আছি। আর এই বন্দি দশা থেকে মুক্তি দিতেই গত 21শে নভেম্বর কলকাতা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আমাদের পথ চলা শুরু হয়েছিল ডুয়ার্সের উদ্দেশ্যে। 22শে নভেম্বর সকালে নিউ মাল জংশন নেমে আমরা রওনা দিলাম বাতাবাড়ির উদ্দেশ্যে। আর এই জায়গা থেকে শুরু আমাদের দ্বিতীয় দিনের বা গল্পের দ্বিতীয় পর্বের। নিউ মাল জংশন থেকে আমরা চলেছি বাতাবাড়ির উদ্দেশ্যে। দূরত্ব 16 কিলোমিটার মতো। এদিককার রাস্তাঘাট বেশ ভালো, দুদিকে চা বাগান, অদূরে দেখা যাচ্ছে পাহাড়। সব মিলিয়ে চোখ কিংবা মনের অপার শান্তি। মেন রাস্তা থেকে একটা রাস্তা চলে গিয়েছে বাঁদিকে চা বাগানের ধার ঘেঁষে। এই রাস্তায় প্রবেশ করার পর পুরনো স্মৃতি জানান দিল রাস্তাটা কেমন যেন চেনা চেনা। যারা আমার 2021 সালে ডুয়ার্সের ভিডিও দেখেছিলেন তাদেরকে আমি একটা রিসর্ট দেখেছিলাম বাতাবাড়িতে, পাশেই বাতাবাড়ি চা বাগান। তখন অবধি ওই রিসর্টটা ছিল আমার দেখা সবথেকে সেরা। তো এখানে কিন্তু আমাদের আর কি বুকিং রেখেছে, এখানেই সবার রাত্রিবাস হবে। আগে ব্রেকফাস্ট করে নাও, তারপরে চেক ইন করে নাও, নাকি সুবিধা হবে? না চেক ইন করে করবে? রিসর্টে পৌঁছে 22 জনের চিন্তাভাবনা দুটো ভাগে ভাগ হয়ে গেল। একদল বলল আগে ব্রেকফাস্ট করব, তারপরে চেক ইন করব। আরেক দল বলল না, আগে চেক ইন করব, ফ্রেশ হব, তারপর ব্রেকফাস্ট করব। এই বিল্ডিংয়ের পুরোটাতেই ওপর নিচ মিলিয়ে আমরা ছিলাম মোট 26 জন। এই দিকে সব কটেজগুলো রয়েছে, আর কটেজের সামনে এরকম বাগান রয়েছে। সকালবেলা উঠে এক কাপ চা নিয়ে এখানে বসে চা খাওয়ার আলাদাই মজা। আর পরিবেশটা ভীষণ সুন্দর, চিৎকার চেঁচামেচি হইচই কিচ্ছু নেই। যারা একটু লেখালেখি করতে ভালোবাসে মানে তাদের জন্য পারফেক্ট জায়গা। রুমে এসি তো রয়েছে, বেশ সুন্দর খাট, দুজনের জন্য তো পারফেক্ট একদম। ফ্যান তো রয়েছে, টিভি রয়েছে, সেট টপ বক্স রয়েছে, ওখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, টেবিল রয়েছে চাটা খাওয়ার জন্য, চেয়ার তো রয়েছে, বেশ বড় সড়ো ওয়াশরুম, গিজার রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে, স্নান করার জন্য বালতিও রয়েছে। পাশাপাশি দুটো রুম। তো এখানকার যে বারান্দা ভীষণ সুন্দর, আর বারান্দায় দাঁড়ালেই কিন্তু সামনে প্রচুর সবুজে সবুজ চা বাগান, আর সেই সাথে এই বাগান। আমাদের সঙ্গে যারা এসেছে সবাই কিন্তু এই বিল্ডিংটাতেই আছে, কেউ উপরে আছে কেউ নিচে আছে, সবাই মিলেমিশে আছে। রিসর্টে সুসজ্জিত রেস্তোরাঁয় ব্রেকফাস্টের আয়োজন করা হয়েছিল বুফে সিস্টেম মেনে। শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে ছিল আমপানের শরবত, তারপর লুচি, সবজি, সেদ্ধ ডিম এবং মিষ্টি। যদি সময়ের কথা বলি তাহলে এখন হচ্ছে 12:46, আর এই সময় আমি এসেছি ব্রেকফাস্ট করতে। সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি রুমে গিয়েছিলাম, রুমে গিয়ে একটু কাজ করছিলাম। হ্যাঁ একটু আত্র করছিলাম আর কি, মানে আমি এটাই বলছিলাম যে সবাই লাঞ্চ করতে আসছে, আমি ব্রেকফাস্ট শুরু করেছি, এরকম একটা অদ্ভুত কম্বিনেশন আর কি। মানে ব্যাপারটা এরকম যে ওই দার্জিলিংয়ে বসে দীঘার সমুদ্র দেখছি, এরকম একটা যে অবস্থায় যেটা হয় একদম এটা বলেছে। তো আপনার সাথে একটা গ্রুপ ছবি নেবো আমরা, একদম নিশ্চয়ই, সব সময়, এনি টাইম। মিষ্টি আমি সরিয়ে দিলাম, একটা ডিম থাক। লুচির যা সাইজ দিয়েছে মোটামুটি কৃষ্ণনগরের দুখানা ডালপুরি সমান। লুচির সঙ্গে তরকারিটা এক্সিলেন্ট। লুচি, তরকারি, তার সঙ্গে ডিম সেদ্ধ। এই ডিমের কথাতেই মনে পড়ল সানডে হইয়া মানডে রোজ খাওয়ান্ডে। আর আন্ডে মানেই হয় সেদ্ধ না হলে পোচ। ঠিক এই কারণে আমি অর্ডার করেছি আগারোর গ্র্যান্ড এগ বয়লার এবং পোচার, যেটা ব্যবহার করে খুব সহজে বানিয়ে ফেলতে পারি ডিম সিদ্ধ কিংবা ডিমের পোচ। আগারোর এই এগ বয়লারের সঙ্গে রয়েছে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, একটা এগ বয়লিং ট্রে, একটা পোচিং ট্রে, একটা ওয়াটার মেজারিং কাপ এবং একটা কভার। আগারোর এই এগ বয়লার বিল্ড বাই স্টেনলেস স্টিল, আর এতে রয়েছে একটা প্রিমিয়াম লুক, একই সঙ্গে অন এবং অফ সুইচ। কানেক্টিভিটির জন্য রয়েছে 6 অ্যাম্পিয়ারের প্লাগ। আগারোর এই এগ বয়লারে 3 ভাবে এগ বয়েল করা যায়, সফট, মিডিয়াম এবং হার্ড। সেই মতো জল মেপে সময় ধরে এগ বয়েল করতে হয়। ওয়াটার মেজারিং কাপে জল মেপে বয়লারের মধ্যে দিলাম, এর উপরে দিলাম এগ বয়েল ট্রে। ওয়াটার মেজারিং কাপের নিচেই রয়েছে একটা নিডল, যেটা সাহায্যে ডিমের ওপরে একটা পিক করে দিলে ডিম ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। ট্রের ওপরে ডিম রেখে ঢাকনা আটকে পাওয়ার বাটনটা প্রেস করে দিলে ব্লু লাইট
অন হয়ে যাবে। এগ বয়লারে রয়েছে অটোমেটিক শাফট অফ ফিচার্স, এর ফলে এগ ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক এইভাবেই আমরা ডিমের পোচ তৈরি করব। প্রথমে পোচিং ট্রেতে হালকা করে তেল লাগিয়ে নেব যাতে পোচটা ট্রের গায়ে লেগে না যায়। এরপর 120 ml জল মেজার করে দিয়ে দেব ওই এগ বয়লার মেশিনে। ট্রের ওপরে 2টো ডিম ফাটিয়ে তার সবটা বের করে ঢাকনা লাগিয়ে আবারও অন করে দেবো মেশিন। পোচ তৈরি হয়ে যাওয়ার পর ডিম সেদ্ধ এবং পোচ প্লেটে রেডি ফর ইট। বয়েলড এগ কিংবা এগ পোচের সাথেই এই এগ বয়লারে আমরা প্রিপেয়ার করতে পারি হেলদি স্যালাদ। বয়েল করার জন্য যেখানে আমি নিয়েছি কিছু সবজি, সেই সাথে চিকেন। এগ বয়েল করার মতোই খুব সহজে এখানে প্রিপেয়ার করা যায় হেলদি সালাদ। আগারোর এই এগ বয়লার এবং পোচারের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। লিঙ্কে গিয়ে খুব সহজেই আপনারা পারচেস করতে পারেন। গ্রুপ ট্যুরের নাম করে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে আমার ছবি, নাম এগুলো কপি করে ফেক আইডি বানিয়ে কয়েকজনকে বোকা বানিয়ে টাকা তুলে নেওয়ার কথা মাঝে মাঝে কানে আসে। এবারে স্টুডেন্ট গ্রুপ ট্যুরেও এমনই একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা মন দিয়ে শুনবেন, কারণ আগামীতে এই রকম ট্যুর অর্গানাইজ করলে প্রতারণার শিকার যেন আপনাকে না হতে হয়। ফ্রড যে ব্যাপারটা, যে আমার নাম দিয়ে টাকা তুলে নেওয়া, সেটা ওর সাথে হয়েছিল। সে কল করলো, করে আমাকে বললো, হ্যালো আমি কৌশিকদার টিম থেকে বলছি, তুমি হয়তো সবই জানো, আমরা যাব 21 তারিখে, শিয়ালদাতে জার্নি শুরু হবে, শিয়ালদাতেই শেষ হবে। সমস্ত গাইডলাইন হয়তো তুমি দেখে নিয়েছো। 1250 টাকা পার পার্সন পড়ে, কিন্তু কৌশিকদা 60% দেবে আর তোমাদের দিতে হবে 40%। আমি বললাম হ্যাঁ 5000 টাকা। তারপর সে বললো যে টাকাটা দিয়ে দেবে, আর যদি টাকাটা এখন না দাও তাহলে ফার্দার আমাদের অন্য কাউকে নতুন নিতে হবে। আমি বললাম না নিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তখন বললো যে আর শোনো, যদি এই ট্রিপটা ক্যান্সেল হয় কোনো কারণে বা কিছু, তাহলে ট্রেনের ভাড়াটা বাদে বাকি টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে। ধস নামে বা বন্যা হয় তাহলে বাকি টাকাটা ফেরত পেয়ে যাবে। ঠিক আছে। বললো তাড়াতাড়ি না পেমেন্ট করলে আমরা নেক্সট কারোর দিকে এগিয়ে যাব। কৌশিকদা আমাদের টিমের হেড এরকম জানালো। শুভজিতের এই ঘটনা জানার পর আমার টিম ওর সঙ্গে যোগাযোগ করে। আমরা এহেন চিন্তাভাবনা করি, শেষ পর্যন্ত ও যদি ওর টাকা স্ক্যামারের কাছ থেকে ফেরত না পায় তাহলে এই ট্রিপে আমরা ওকে এমনি নিয়ে আসবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, শুভজিতের ফোন নাম্বারটা স্ক্যামার কিভাবে জানতে পারলো? আমরা তো কোথাও কারো নাম্বার কিংবা নাম ডিসক্লোজ করিনি। আসলে অনেকেই আছেন যারা কমেন্ট সেকশনে বা বিভিন্ন জায়গায় ভুলবশত নিজের ফোন নম্বরটা শেয়ার করেন। এই ভুলটা কখনো ভুলেও করবেন না। তো ও কিন্তু সেই টাকাটা ফেরত পেয়েছে। কীভাবে ফেরত পেয়েছে সেটা একটু সংক্ষেপে বলে দেবো। থানাতে গিয়ে আমি আর আমার বাবা মিলে প্রথমে এফআইআর লেখাই। তারপর এফআইআর লেখানোর পর সেখান দিয়েই কল করা হয়, যে পুলিশ ছিল, সে ওই যে কল করেছিল, এবং কল করার পর তারা অনেক ধমকি চমকি দিয়ে বোঝায়। কিন্তু উল্টো দিকে যে ছেলেটি ছিল তখনও হার মানতে চাইছিল না, তখনও বলছিল যদি ঘুরতে যেতে না চাও তাহলে তোমার টাকা তাহলে তোমায় ফেরত দেওয়া হবে। তারপরে পুলিশটা ভালোভাবে বললো এরপর যদি না দাও তাহলে কিন্তু স্টেপ নেওয়া হবে, আরও যদি কথা করাও। তারপরে সে ছোট ছেলে ছিল, তাই জন্য ভয় পেয়ে টাকাটা তারপর ফেরত দিয়ে দেয়। মানে তুমি ওকে কোনোভাবে চিনো না, তাই তো? তোমার সাথে কোনো কানেকশন নেই? আমার সাথে কোনো কানেকশন নেই, ইমেল ফ্রডের তরফ থেকে ছিল। একদমই তাই। মানে ওর সাথে ফ্রডটা হয়েছিল যে আমার নাম দিয়ে ওকে বলেছিল এই নাম্বারে টাকা পাঠাও। এবার ও টাকা পাঠিয়ে দিয়েছিল একটা এক্সাইটেড মোমেন্টে, এবং তারপরে দেশে একটা ফ্রড। কোথাও যদি কখনো আমার নাম দিয়ে কোথাও বিজ্ঞাপন দেওয়া হয়, সেটা ফেসবুকে, এগুলো বেশি হয় ফেসবুকে বা ইউটিউবে, কোথাও যে ট্রাভেল উইথ কৌশিক গ্রুপ ট্যুর, কোথাও কিন্তু রেসপন্স করবেন না। আমি যদি কোনো গ্রুপ ট্যুরের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকি, সেটা আমি যে আমার 3টে অফিসিয়াল পেজ রয়েছে, একটা ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, সেখানে আমি পোস্ট করব, এবং সেখানে কিন্তু আমি লাইভ একটা সেশনে আসবো, এবং সেখানে আমি সব কিছু বলবো। বলাবলির মাঝেই কেটে গেল আরও খানিকটা সময়। তারপর রুমে ফিরে গিয়ে স্নান পর্ব শেষ করে ফ্রেশ হয়ে আবারও যখন এলাম ডাইনিং রুমে, তখন ঘড়ির কাঁটা প্রায় বেলা 2:30টার ঘর ছুঁয়ে ফেলেছে। কি আছে একটু বলে দাও। আজকে আছে প্লেন রাইস, আলু ভাজা, স্যালাড, ডাল, ফুলকপি আলু তরকারি, পার্সে মাছ, পাবদা মাছ আর কাতলা মাছের কালিয়া। সব রান্না বান্না ঠিকঠাক আছে তো? ঠিক আছে। আচ্ছা, ওকে একা রেখে দিয়েছো কেন? আগের বার আলাদা, এবারও আলাদা। বাহ। আমাদের এখানে যে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে কিন্তু বুফে সিস্টেম। এই রয়েছে 2 রকম মাছ, এই রয়েছে মিষ্টি। মাছ খাও না? জিও, আমিও ডিম পছন্দ। থ্যাংক ইউ ভাই, একটা পার্টনার পেয়েছি আমি। 251। আমাদের টিমের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা 4জন, আজকে 4-5 জন খেতে বসেছি। যথারীতি আইটেম সেম টু সেম, কিন্তু টেস্ট বলতে হবে, একটু টেস্টের রিভিউ দিতে হবে। এইরকম সাইজের হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছের সাথে কাতলা মাছ বলবো না, কাতলা মাছের সঙ্গে পাবদা মাছটা এক্সট্রা। মানে মেন কোনটা? কাতলা হচ্ছে কমন আর পাবদা হচ্ছে স্পেশাল। আর কাতলা মাছের ঝোলটা পুরো মাখো। ঝোলের থেকে ডাল আমি বেশি ভালোবাসি। সব মিলিয়ে আজকে আমাদের প্রথম দিনের প্রোগ্রামের
এই দুপুরের খাওয়া দাওয়া ঝাকাস। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতে না হতেই আবারও বেরিয়ে পড়ার পালা। যদিও সবাই রেডি, আমি কিছুটা লেট। টিমের সবাই আমার জন্য আটকে আছে, আমার একটু দেরি হয়ে গেছে। একটু বেলার দিয়ে খাওয়া দাওয়া করলে, একটু ভরপেট খাওয়া দাওয়া হয়ে গেলে মনে হয় একটু বিছানায় গড়াগড়ি করি। বিছানায় গড়াগড়ি করছিলাম, ঘুমিয়ে পড়তাম। তারপরে বললো যে চলো এবার যেতে হবে মূর্তি নদী, ওটা আমাদের আজকে সাইড সিন। খাওয়া দাওয়ার পর সবার ঘুম পাচ্ছে না, সবার জোশ চাঙ্গা। আমি বয়স্ক মানুষ, তাই আমার ঘুম পাচ্ছে। বাতাবাড়ির ওই রিসর্ট থেকে মূর্তি নদীর দূরত্ব সড়ক পথে খুব বেশি নয়, তবে এই অল্প সময় যাত্রাপথে রাস্তা কিংবা প্রাকৃতিক পরিবেশ, একই সঙ্গে অরিজিৎ সিংয়ের গান আমরা সবাই খুব এনজয় করছিলাম। খুব সুন্দর একটা বিকেল, আর এই বিকেলে আমরা সবাই পৌঁছে গেছি হচ্ছে মূর্তি নদীর ধারে। এর আগে যখন আমি এসেছিলাম বা আপনারা অনেকে এসেছিলেন, সেখানে মূর্তি নদীতে একটা ব্রিজ ছিল, অনেকে ব্রিজ দিয়ে হাঁটাচলা করেছেন, ব্রিজের সঙ্গে ছবি তুলেছেন, কিন্তু এখন ওই জায়গাটা বন্ধ রয়েছে। এখন ওইখান থেকে একটু ভেতর দিকে আসতে হবে। নদীতে জল যদিও খুব বেশি নেই, আর সেই ব্যাপারটা সুযোগ নিয়ে কিন্তু যারা এখানে ট্যুরিস্ট তারা কিন্তু সবাই নদীতে নেমে পড়েছে এবং সুন্দর সুন্দর ফটোগ্রাফি করছে এবং একটা খুব সুন্দর বিকেল কাটাচ্ছে। ক্যামেরা সামনে দাঁড়িয়ে মূর্তি নদী আর তার আশেপাশের পরিবেশ যখন বর্ণনা করছিলাম, তখন আমার অজান্তেই আমার সঙ্গে আসা 22 মূর্তি চুপি চুপি নেমে গিয়েছে এই নদীর জলে। 24 ঘন্টারও বেশি সময় ওদের সঙ্গে কাটিয়েছি, যেটা হয়নি সেটা আলাপচারিতা। তাই ওদের বললাম, মূর্তি নদীর জলে দাঁড়িয়েই তোমরা 22 মূর্তি তোমাদের ইন্ট্রোডাকশন দাও। আমার নাম সৌরভ আড্ডো, আমি বালি থেকে এসেছি। আমার নাম শানু রয়, শ্যামনগর থেকে এসেছি। আমার নাম রৌনক স্বর্ণকার, আমি বহরমপুর থেকে এসেছি। আমার নাম শুভজিৎ হালদার, আমি বেহালা থেকে এসেছি। আমার নাম শ্যামল মণ্ডল, আমি বাঁকুড়া জেলা থেকে এসেছি। আমার নাম রন্তিম কুমার দত্ত, আমি হাওড়ার আমরাতলা থেকে এসেছি। আমার নাম মাসুম সরকার, আমি বহরমপুর থেকে এসেছি। আমার নাম ইস্তাক আহমেদ, আমি দাদার জেলা মুর্শিদাবাদ থেকে এসেছি। আমার নাম শাশ্বত দত্ত বণিক, আমি উল্টোডাঙ্গার কলকাতা থেকে এসেছি, কলকাতার উল্টোডাঙ্গা থেকে এসেছি। আমি দীপাংশু দত্ত, আমি উত্তর 24 পরগনার বারাসাত থেকে এসেছি। আমি প্রদোষ ব্যানার্জি, আমি হাওড়া আন্দুল থেকে এসেছি। আমার নাম সুদীপ মণ্ডল, আমি হাওড়ার ফুলেশ্বর থেকে এসেছি। আমার নাম প্রীতম সরকার, আমি কলকাতার বাগাতিন থেকে এসেছি। আমার নাম সুস্মিতা সরকার, আমি বাগাতিন থেকে এসেছি। আমার নাম সুমনা বিশ্বাস, আমি উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমার নাম স্নেহাশিস দত্ত, আমি উত্তরপাড়া হুগলি থেকে এসেছি। আমার নাম অর্ঘ্য ঘোষ, আমি বইচি হুগলি থেকে এসেছি। আমি সৌভিক সর্দার, আমি রুবি থেকে এসেছি, কলকাতা। আমার নাম সাগ্নিক পাল, আমি টালিগঞ্জ থেকে এসেছি। আমার নাম রক্তিম দেবনাথ, আমি হাবড়া থেকে এসেছি। আমার নাম সৌরভ প্রামাণিক, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি। ব্যারাকপুরের ছেলে সুমিত প্রথমে নিজের নাম বলতে লজ্জা পাচ্ছিল, কিন্তু আমাদের টিমে ওই ছিল সব থেকে সিনসিয়ার। আর একটু সিরিয়াস, এটা আটকে একটু। ব্যারাকপুর থেকে এসেছি আমি। এই যে আমি কিছু বলতে, এই যে এক্সপিরিয়েন্স আমরা করছি আজকে, মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। এরকম জলের মধ্যে নেমে সবার বাড়ি পরিচয় জানা, কৌশিকদার ব্লগে এই যে আমরা এসেছি, এটা একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স, মেমোরেবল। অনেক দিনের ইচ্ছা ছিল কৌশিকদার সাথে ঘুরতে আসবো, অ্যান্ড সবাই এরকম এসেছি বন্ধুরা মিলে, দারুণ দারুণ এনজয় হচ্ছে। কৌশিকদার ভক্ত, বিটিএস ফর কৌশিকদা, হিপ হিপ হুররে, বিটিএস ফর কৌশিকদা, হিপ হিপ হুররে, বিটিএস ফর কৌশিকদা, হিপ হিপ হুররে। বেলা তখন প্রায় ফুরিয়ে এসেছে। মূর্তি নদীর জলে ফটো সেশন পর্ব শেষ করে সবাই মিলে চা পর্ব শেষ করতে না করতেই সন্ধে নেমে গেল। সময় বিকাল 5:10, প্রায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে মূর্তি নদীর তীরবর্তী এলাকা। আর এখানে অন্যান্য পর্যটকদের মতো আমরাও কিন্তু বিদায় নিচ্ছি, গন্তব্য আমাদের রিসর্ট। এখানে সবার এনার্জি আছে, একমাত্র আমারই এনার্জি নেই। মানে আমার চোখে শুধু ঘুম আর ঘুম। দাদা একটু চা খেয়ে আসো, তাহলে তোমার এনার্জিটা। এই ছেলেগুলো কত বোঝে আমাকে, একদম। এই জন্য এদেরকে আমি বেড়াতে নিয়ে এসেছি, রাত বোঝে আমাকে। যাই হোক, শরীরে ক্লান্তির শেষ নেই, এদিকে ঘুমের প্রচুর প্রয়োজন, কিন্তু ঘুমানো যাবে না, কারণ ঘুমোতে দেওয়া হবে না। আর তার জন্যই ওইদিকে চলছে ব্যান্ডের আয়োজন। এটা আমার প্রোগ্রাম উপলক্ষে স্পেশাল, ওরা ফালাকাটা থেকে এসছে। আমি পরিচয় করে দেবো আপনাদের সাথে। ফালাকাটা যারা দর্শক বা ওদেরকে যারা চেনে তারা আশা করি বুঝতে পারবে। তালে তাল মেলাবো, পায়ে পা মেলাবো। তবে তার আগে যাবো হচ্ছে রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ এখনও সন্ধ্যাবেলার চাটা আর ইভিনিং স্ন্যাক্স খাওয়া হয়নি। রেস্টুরেন্টে পৌঁছে দেখি তখন সেখানে পরিবেশন করা হচ্ছে চা, বিস্কুট এবং ইভিনিং স্ন্যাক্স হিসাবে চিকেন ড্রাই ফ্রাই। কি সব ঠিকঠাক আছে তো এনার্জি? হ্যাঁ, কেউ গিটার বাজাবে, কেউ গান করবে, কেউ ডান্স করবে। আলাদাই জোশ ভাই, আলাদাই জোশ। এটা অনেক প্রতীক্ষিত একটা ট্রিপ। আজকের রাত পুরো ফাটিয়ে আনন্দ করে নেওয়া। রেস্তোরাঁ থেকে ফিরে এসে দেখি ততক্ষণে এই রিসর্টের লনে আলো ঝলমলে পরিবেশ তৈরি করে চোরাবালি ব্যান্ড তাদের পারফরমেন্সের প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। আর মাইক্রোফোন হাতে লিড ভোকালিস্ট শুভ্রজিৎ। আমি ট্যুর কিংডমেরই একজন স্টাফ এবং আমার নিজস্ব একটা ব্যান্ড আছে। আমার ব্যান্ডের নাম হচ্ছে চোরাবালি দ্য ব্যান্ড। আমার ডান হাতে রয়েছে লিড গিটারিস্ট অনিরুদ্ধ, বায়ে রয়েছে সৌভিক, ড্রামে রয়েছে দীপক এবং আরেকজন ভোকালিস্ট রয়েছে ছোটন, আর বেসে রয়েছে ময়ূক, ম্যানেজারে রয়েছে সম্রাট অ্যান্ড বুম্বা বলে। প্রথমেই যে গানটা দিয়ে প্রোগ্রাম শুরু হলো, কলেজ জীবনে প্রেম করার সময় প্রেমে ধোকা খেয়ে
অনেকবারই সেই গানটা আমরা অনেকেই শুনেছি। কখনো কাছে কখনো দূরে গান শুনতে শুনতে আমার একটা কথা মনে হচ্ছিল, শুধুমাত্র প্রচারের অভাবে হারিয়ে যায় কত ভালো ভালো বাংলা ব্যান্ড কিংবা তার শিল্পীরা। আর ফসিলসের গান শুনলে আজও নিজেকে কেমন পাগল পাগল লাগে, বারবার বলতে ইচ্ছা করে কেন করলে এরকম। কিন্তু ফসিলসের বিষাক্ত মানুষ শুরু হতেই ছেলেপুলেকে আর চেয়ারে বসে রাখা যায়নি, ঠিক যেমনটা হতো আমাদের কলেজ জীবনে। চোরাবালি ব্যান্ডের এই গা গরম করা পারফরমেন্সে শুধু আমাদের 22 জন ছেলেপুলেই নয়, সেই সঙ্গে চেয়ারে নিজেকে টিকিয়ে রাখতে পারেনি ওই রিসর্টের আরও যেসব টুরিস্টরা ছিল তারাও। শুধু শরীর দোলানোই নয়, সেই সাথে কণ্ঠ মিলিয়েছিল সেই 22 জন যাদের উত্তেজনার পারদ ছিল শিরায় শিরায়। গান আমি ভালো গাইতে পারি না, তবে মঞ্চে মাইক্রোফোন হাতে দুটো মনের কথা বলার সুযোগ আমাকেও সেদিন করে দিয়েছিল। ট্রাভেল ব্লগার আমি হয়তো আজকে আর নই এই মুহূর্তে এসে দাঁড়িয়ে, কারণ আমার সঙ্গে যে 22 জন এসেছে তারা আমার সঙ্গে একটা ট্রেন জার্নির পর বা আজকে সারাদিন কাটানোর পর বুঝে গিয়েছে যে আমি ইউটিউবার আর নই, আর ট্রাভেল উইথ কৌশিক নই। আজকে আমি তাদেরই মতো একজন কলেজ স্টুডেন্ট। দাদা তোমার সঙ্গে বেড়াতে চাই। প্রথম দিকে এই ব্যাপারটাকে আমি একটু খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম, যে অনেকেই বলে এরকম কথা, আমি তো কখনো গ্রুপ ট্যুর কখনো করবো না, মানে আমার কোনো ইচ্ছা ছিল না। কারণ ব্লগ একটা শিল্প, আমি সেই শিল্পী, আমি সেটাকেই এগিয়ে নিয়ে যেতে চাই আমার কাজের মাধ্যমে। আমার গ্রুপ ট্যুর করার কোনো পরিকল্পনা কোনো কালে ছিলই না। তাদের কমেন্টসগুলো যখন পড়তাম একটা সময় মনে হলো না কিছু একটা করার দরকার। আমি মনে করি যে কোনো ঘটনার পেছনে একটা ঈশ্বরের আশীর্বাদ সবসময় দরকার, একটা গুড লাক সবসময় দরকার। যাই হোক, আমার গুড লাক বা সবার গুড লাক বা আমাদের যে টিম ওয়ার্ক সেটা খুব ভালো মতো কাজ করে গিয়েছিল। মনে অনেক স্বপ্ন ছিল যে যেদিন আমাদের প্রোগ্রাম হয় অর্থাৎ 21 তারিখে আমরা সবাই শিয়ালদা স্টেশন থেকে খুব সুন্দর একটা ব্লগ শুরু করবো, একটা খুব সুন্দর ওয়েলকাম করবো, সবার সঙ্গে দেখা হবে, সবার বাড়ির লোক যারা দেখা করতে হবে সবার সাথে হাত মেলানোর সুযোগ পাবো, বা এটা বলার সুযোগ পাবো যে চিন্তা করবেন না, যারা আমার সঙ্গে যাচ্ছে তারা আমার ভাইয়ের মতো, তাদেরকে ভালোভাবে নিয়ে যাওয়া কিংবা আপনাদের কাছে আবারও ফেরত নিয়ে আসার দায়িত্বটা পুরোপুরি আমার। তাদের কোনো কিছু হতে দেবো না, তাদেরকে আমি সবসময় আমার বুক দিয়ে রক্ষা করবো। মাঝপথে সেদিন ট্রেনে উঠে জানতে পারি যে এরকম আমার মা খুব অসুস্থ, হসপিটালাইজ, বাড়ি থেকে একটা ফোন আসে। ব্যাপারটা এতটাই সিরিয়াস জায়গায় পৌঁছে যায় যে আমি লাস্টে মাঝপথে ট্রেন থেকে নেমে পড়ি। যাকে ধন্যবাদ না দিলে নয়, ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, যে মানুষটা পুরো ব্যাপারটাকে পরিচালনা করে নিজের দায়িত্ব নিয়ে, সেটা হচ্ছে আমাদের অনুপম মাইতি। অনুপম আমাকে আশ্বাস দেয়, কৌশিকদা তুমি কোনো চিন্তা করো না, আমি সব দেখে নিচ্ছি। এবং তারপরে শিয়ালদা স্টেশনে আসা, সবার গার্জেনের সাথে কথা বলা এবং তাদেরকে অ্যাসুরেন্স দেওয়া যে কৌশিক ঠিক দেখা করবে আপনাদের সাথে বা আপনাদের ছেলেমেয়ের সাথে, চিন্তা করবেন আমি আছি। এবং তাদেরকে দায়িত্ব নিয়ে এই যে নিয়ে আসা, এটা কিন্তু একটা বিরাট বড় সাপোর্ট। কারণ আমি মনে করি যে কোনো মিশনকে সাকসেস করার জন্য কিন্তু টিম অ্যাপ্রোচের কাজটা খুব দরকার। আজকে যখন আমাদের ট্রেনটা সেবক পার করে আসছে, তিস্তা নদীর ব্রিজ পার করছে, কেউ দরজা ধারে দাঁড়িয়ে বলছে যে এরকমও জায়গা আছে। আমি ভাবতাম, এরকম স্বপ্ন দেখতাম যে ট্রেন জার্নি করবো, বাইরে এরকম পাহাড় থাকবে, এরকম আকাশ থাকবে, আর সেগুলো হচ্ছে। আমি না তাদের কথাগুলো শুনছি, জাস্ট বুকে ফিল করছি যে সত্যি মানুষের স্বপ্ন যখন পূরণ হয় তখন বোধহয় এরকমই হয়। তো আমি যেমন আমার মায়ের ছেলে, তেমনি আজকে কিন্তু সেই 22 জন বাবা মা তাদের ছেলে মেয়েকে আমার ভরসাতেই ছেড়েছে। এখানে কিন্তু সবার ইমোশন কাজ করছে, সবার একটা টেনশন কাজ করছে। আর সেই সাথে ধন্যবাদ ট্যুর কিংডমকে, মানে এত তাড়াতাড়ি এরকম একটা জিনিসকে অর্গানাইজ করার জন্য, ওয়েল অর্গানাইজ করার জন্য। এবং সেই সাথে আমাদের যে ব্যান্ডের গান শুনে আমরা আজকের দিনটাকে বা আজকের রাত্রে সেলিব্রেট করছি, এবং এই গানগুলো কোথাও আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। সুন্দর এই সন্ধ্যের শেষ হলো আমাদের সবার প্রিয় গান হলুদ পাখি দিয়ে। তারপর নৈশভোজের পালা। এবার আরেকটা কি যেন বলে, কি বলো একটু দেখাও ডেমো দেখাও সবাইকে। এই যে খুলে খুলে আসছে, এখানেও বুফে সিস্টেম খাবার রয়েছে। এখানে মাটন রয়েছে, স্যালাড রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, যেটা আমার ভীষণ পছন্দের, গোলাপ জামুন রয়েছে আমার পছন্দের। যারা স্টুডেন্ট ছিল ওরা সবাই, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি অনুপম এখন শেখর সব ডিনার করছি আমরা। ওরা বলছিল ঝরে ঝরে পড়ছে, কথাটা কিন্তু পুরো খারাপ বলেনি, একদম দারুণ সেদ্ধ হয়েছে মাটনটা। আর সেই সাথে ফ্রাইড রাইসে একটু নুন কম হয়েছে। এইভাবেই শেষ হলো ডুয়ার্সের বনভূমিতে আমাদের প্রথম রাত। এরপরে এলো 23শে নভেম্বরের সকাল, যে দিনটা ছিল আমাদের জন্য
খুবই স্পেশাল। ঘুম থেকে উঠে স্নান পর্ব শেষ করে ফ্রেশ হয়ে চলে এলাম রিসর্টের রেস্তোরাঁয়, যেখানে অপেক্ষা করছিল ব্রেকফাস্ট। চা বিস্কুট তো ছিলই, একই সঙ্গে ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, কলা, অমলেট এবং কর্নফ্লেক্স। এই রয়েছে আমাদের ব্রেকফাস্টে। আমি নেব হচ্ছে আপাতত 1 কাপ চা, সেই সাথে রয়েছে আমার পছন্দের বিস্কুট। 2-3টে বিস্কুট নিয়ে একসাথে। কালকেও ঘুমের ঘুরে নাক ডাকেনি তো? হ্যাঁ 10 সেকেন্ড ব্রেকফাস্ট করে না, তারপরে বেরোবো। সময় সকাল 10টা। আমরা রেডি হয়ে গেছি আমাদের আজকে যে ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিন রয়েছে সেটা করতে যাওয়ার জন্য। আমিও উঠবো বাসে একটু পরে, বাট এখন একটু গাড়ি চালানোর সুযোগ পেয়েছি। হ্যাঁ, একটু গাড়ি চালিয়ে নিই। এই হচ্ছে মলয়দার সাথে আমাদের আবারও দেখা হবে যখন আমরা জলদাপাড়ায় যাবো। জলদাপাড়ায় আমরা যে প্রপার্টিতে থাকবো সেটা হচ্ছে মলয়দার প্রপার্টি। মলয়দার এখানে কোথায় বাড়ি? মলয়দা আপনার ময়নাগুড়ি, আলিপুরদুয়ারে বাড়ি। হুন্ডার ক্রেটা গাড়িটা আমার বেশ ভালো লাগে। জানি না কোনোদিন কিনতে পারবো কিনা, কারণ ইএমআই ব্যাপারটাতে আমার ভীষণই আপত্তি। তো ডুয়ার্সের এই সুন্দর রাস্তায় মলয়দার গাড়িটা কয়েক কিলোমিটার চালিয়েই নিলাম। এই যদি ছাগল চাপা পড়ে এখন এই 5,000 টাকা দিতে হবে, প্লাস মাংসটাও নসিব হবে না। গাড়িটা এত স্মুথ, মানে দারুণ। হালকা এক্সিলেটারে পা রাখছি, গাড়ি ছুটছে। থারের একরকম অভিজ্ঞতা হয়েছিল, বাট ক্রেটার একরকম অভিজ্ঞতা। বাট ওই যে হয় না যে নিজের গাড়ি নয় অন্যের গাড়ি চালাতে একটু একটু ভয় লাগে, একটু একটু হাত কাঁপে। নিজের হয়ে গেলে তো টেনশন হতো না, ভাই নিজের গাড়ি চালাচ্ছি কি আছে। দুর্দান্ত রাস্তা। ডুয়ার্সের রাস্তায় গাড়ি চালানো একটা আলাদাই অভিজ্ঞতা, বিশেষ করে থর মরুভূমিতে থার চালানো আর এই বনভূমিতে ক্রেটা চালানো দুটোই দুর্দান্ত। আর এই গাড়িটা যেহেতু সানরুফ রয়েছে না, তো সানরুফের জন্য মানে সানরুফ খুলে দিয়ে এই যে ভিউটা চারিদিকে জঙ্গলের যে ভিউ সেটা অনবদ্য। কিছুটা পথ গাড়ি চালানোর পর মলয়দাকে ওনার গাড়ি ফিরিয়ে দিয়ে আবারও ফিরে এলাম বাসে। চলে এলাম আমাদের বাসে, যে বাসে চড়ে আমরা যাচ্ছি সাইট সিন করতে। আর বাসের অডিও টেপে তখন বাজছে আমাদের অনেকের খুব চেনা একটা গান। কি গান সেই প্রশ্ন থাকলো আজকের দর্শকদের জন্য। রাস্তার মাঝখানে কেউ না, গাড়ি আসছে কিন্তু টার্নিং, এটা সাবধানে রাস্তা দেখে পার হো ভাই। খুব বেশি পথ চলা আমাদের হয়নি চালসা থেকে। তো শুরুতেই যে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট রয়েছে এটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট। রাস্তা আস্তে আস্তে দেখছিলাম পুরো যে লাটাগুড়ির যে জঙ্গলটা, তার কিন্তু একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। নর্থ বেঙ্গলের ট্যুরিজমকে যে অর্থে ডেভেলপ করা দরকার না, সে অর্থে কিন্তু ডেভেলপ করে না। এই যে একটা ভিউ পয়েন্ট হয়ে বসে আছে, এখান থেকে কিন্তু ডুয়ার্সের পুরো একটা ভালো ভিউ পাওয়া যায়। বাট এখানে চারিদিকে এত গাছ, তারপরে ইলেকট্রিকের তার, তারপরে এই জায়গাটা খুব একটা ভালো নয়। যেন মনে হচ্ছে এই ফাঁক দিয়ে চলে চোরা কারবার। সামনে থেকে তাকিয়ে একটা দুর্দান্ত ভিউ দেখতে হবে, পুরো জঙ্গলে সবাই ছবি টবি তুলবে, একটা 360 ডিগ্রি। আচ্ছা 360 আমি ছেড়ে দিলাম, এখানে একটা 180 ডিগ্রি তো ভিউ পাওয়া যেতে পারে। মানে এইভাবে জিনিসটা ডেভেলপ করা যায় খুব সুন্দর হয়, কিন্তু এই জায়গাটা সেরকম নয়। প্রকৃতি প্রেমিকের দৃষ্টিভঙ্গি থেকে বা একজন হার্ডকোর টুরিস্টের দৃষ্টিভঙ্গি থেকে যখন আমি এটাকে দেখবো, যখন আপনারা দেখবেন, তখন মনে হবে কেমনই এরকম একটা ফিল হবে। ডুয়ার্স বেড়াতে এসে টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্টের সাথেই নয়, সেই সাথে কিন্তু আমরা পরিচিত হব এই অঞ্চলের বা এই এলাকার বেশ কিছু জায়গার সাথে। আমরা চালসা থেকে এই মুহূর্তে চলে এসেছি মেটলি থেকে। কোনো দর্শক বন্ধু আছেন কিনা জানি না, যিনি আমার ভিডিও দেখেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মেটলিতেও কিন্তু চা বাগান রয়েছে, আর চা বাগানের মধ্যে দিয়ে এই যে যাত্রাপথ দুর্দান্ত। আসলে ডুয়ার্স জায়গাটা এমনই যেখানে পরতে পরতে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। সেটাকে অনুভব করার জন্য দরকার একজন পর্যটকের দৃষ্টিভঙ্গি। এই যাত্রাপথে এই যে দুপাশে চায়ের বাগান, দূরে পাহাড়ের ওপরে মেঘ জমেছে, তার মধ্যে দিয়ে আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে। মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে এবং সেই বৃষ্টির ফোঁটাগুলো কিন্তু টিপ টিপ করে জমা হয়েছে গাড়ির সামনে। দুর্দান্ত প্রকৃতিকে সাথে নিয়েই আমরা এসে পৌঁছালাম সামসিংয়ের লালিগুরাস ভিউ পয়েন্টে। আচ্ছা এই নদীটার নাম কি? সবাই তো ভিডিও করছে, নদীটার নাম কি? মূর্তি নদী, নিচ দিয়ে বয়ে আছে মূর্তি নদী। আর এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এদিকে চা বাগান রয়েছে, দূরে খুব সুন্দর পাহাড় রয়েছে, ডুয়ার্সের জঙ্গল রয়েছে, আর এই দিক দিয়ে রাস্তা রয়েছে নিচে নামার। যদি কেউ মনে করে নিচে গিয়ে নদীর ধারে ছবি তুলবো, সেটা তুলতে পারবে। আজকে এই ছেলেটার জন্মদিন, তো আমার তরফ থেকে এবং আমাদের ট্রাভেল উইথ কৌশিক পরিবারের তরফ থেকে আজকে ওকে জন্মদিনের শুভেচ্ছা। কিন্তু আমার লাইফের বেস্ট আজকে বার্থডে আমি দাদার জন্য কাটাতে পারছি। সব থেকে বেস্ট আমার উপহার দাদা দিয়েছে, এটা আমার সব থেকে ভালো। আমি বাড়ি ছেড়ে আছি, অনেকে হয়তো এইসব বিশেষ দিনে বাড়ি ছেড়ে থাকি, কিন্তু সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে জন্ম দিচ্ছে প্রকৃতি। আমরা তো প্রকৃতি থেকে এসেছি, একদিন প্রকৃতিতে ফিরে যাব। তো যদি আমরা এইসব বিশেষ দিনে হয়তো বাড়িতে কোনো থাকতে পারলামও না, কিন্তু আজ যে প্রকৃতির মাঝে আছি, আজকে প্রকৃতি জন্ম দিয়েছে, তার মাঝেই যে আমরা আমাদের জন্মদিনটাকে, বিশেষ দিনটাকে বা বেঁচে থাকাটাকে সেলিব্রেট করছি বা সেটাকে উপভোগ করছি, এটা কিন্তু অনেক কিছু। কারণ বাঁচার জন্য দরকার হচ্ছে অক্সিজেন, সব থেকে দরকার, সেটা কিন্তু প্রকৃতি থেকেই পাওয়া যায়, কোনো উপহার কিংবা কেক থেকে নয়। তো শুভেচ্ছা জন্মদিনের, এবং আমরা আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাবো এবং সেই সাথে আমাদের দর্শক বন্ধুদেরকেও খুব ভালো ভালো ভিডিও উপহার দেবো আজকের এই পর। হাসি মজা আর শুভেচ্ছা বিনিময়ের মাঝেই এই জায়গায় দেখা হয়ে গেছিল ট্রাভেল উইথ কৌশিক পরিবারের বেশ কিছু দর্শক বন্ধুর সাথে। বলুন স্যার, কিরকম লাগছে?
আমাদের তো খুবই ভালো লাগছে, মানে আমরা এখন এলাম পারেনে, আমরা একটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোতে ছিলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদের যে জীবন, সেই জীবন থেকে যখন একটু বাইরে বেরিয়ে আসি তখন আরো সত্যি বাঁচতে ইচ্ছে করে, যে এইসব জায়গাতে আসলে যে আরো কয়েক বছর হয়তো বেড়ে গেল আয়ু। দর্শক কিন্তু 8 থেকে 80, তো এখানে দেখা গেছে আমার আরেক দর্শক বন্ধুর সাথে। কি নাম তোমার? অনুরাগ সরদার। কোথা থেকে এসছো? কলকাতা থেকে। ক্লাস 3 তে পড়ো। আমার ব্লগ দেখো? হ্যাঁ। কোন ব্লগ বেশি ভালো লাগে, বেড়ানোর ব্লগ না ট্রেনের ব্লগ? বেড়ানোর ব্লগ। যাক, একটা ক্ষুদে দর্শক বেশি যার বেড়ানোর ব্লগ ভালো লাগে। কবে এসছো এখানে বাবু? এই 4 দিন হচ্ছে। 4 দিন হচ্ছে। কেমন লাগছে এই জায়গা? ভালো। বাহ, খুব ভালো করে ঘোরো, এনজয় করো, খুব ভালো থেকো। লালিগুড়া ভিউ পয়েন্ট দেখে এখন আমরা চলেছি রকি আইল্যান্ডের দিকে। এদিকে রাস্তা একটু অন্যরকম। শীতের জায়গায় আসলে না একটাই সমস্যা, সরি একটা না, দুটো সমস্যা। এক হচ্ছে যে কোনো ডিভাইসের ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রন হয়, আর সেই সাথে না ঘাম হয় না, তো বারবার হিসু পায়। জল খেতেই হয়, আর জল খেলেই বারবার হিসু পায়, এটা হচ্ছে সমস্যা। যদি এই দুটো সমস্যাকে একটু দূরে সরিয়ে রাখি, তাহলে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের ডুয়ার্সের 7 পয়েন্টের আরও একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, সেটা হচ্ছে রকি আইল্যান্ড। ভাই জায়গা ঠিক আছে তো? ওই জঙ্গলে চলে যাও না কিন্তু আবার, এই টেরিটরির মধ্যেই থেকো। কিছুজন চলে গেছে ওখানে গিয়ে ফটোগ্রাফি করছে, সবাই সবার মতো করে আছে। আর এই হচ্ছে রকি আইল্যান্ড, খুব সুন্দর এই সেই ব্রিজ। দারুণ দারুণ, এই যে এত সুন্দর জায়গায় কৌশিকদার সাথে এরকম ভাবে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দুজন একসাথে, মানে আনবিলিভেবল ব্যাপার একটা, দারুণ দারুণ। তবে একটা জিনিস মানে বিশ্বাস করতে হবে, সেটা হচ্ছে ভিউ পয়েন্টটা সুন্দর, আর ওর গায়ের রংটা কিন্তু সুন্দর। মানে ওরকম গায়ের রং পেলে হয়তো মডেলার হতে পারতাম। গায়ের রং ডাজন্ট ম্যাটার, কৌশিকদা যেখানে আছে সেখানে যেতে পারলে এরকম গায়ের রং টং অনেক আসবে যাবে। না, রং দরকার, রং। জুতো ভিজুক চাই না ভিজুক সেটা বড় কথা নয়, মন যেন ভিজে যায়। আমার মনে হয় অনেকেই রকি আইল্যান্ডে আসে, এসে জুতো ভিজিয়ে ফেলে এক্সাইটেড হয়ে জলে নামতে গিয়ে, তো ওই জন্য এখানে মনে হয় রাস্তার ধারে আর কি চটি বিক্রি হচ্ছে। রকি আইল্যান্ড দেখে এবারে আমরা চলেছি ডুয়ার্সের 7 পয়েন্টের আরও একটা পয়েন্ট, ঝালংয়ের দিকে। এই রকি আইল্যান্ড থেকে আমরা যে ঝালংয়ের দিকে চলেছি, এই পথ কিন্তু দীর্ঘ পথ, আর এখানে রাস্তার কাজ চলছে, রাস্তা চওড়া করা হচ্ছে, আর মাঝে মধ্যে ব্যাপক ঝাঁকুনি, ব্যাপক। খিদে পেয়েছে? হ্যাঁ, একটু পেয়ে গেছে। আমাদের টিম মেম্বারদের খিদে পেয়ে গিয়েছে, অতএব দরকার লাঞ্চ ব্রেকের। আর এখন সময় হচ্ছে দুপুর 2:13। আর এখানে যে হোটেল রয়েছে, হোটেল অ্যাপেল স্টোন, এখানে অ্যাপেলের আইফোনও পাওয়া যায় না, এটার নাম হচ্ছে অ্যাপেল স্টোন, কারণ এখানে একটা পাথর রয়েছে, এই পাথরটা দেখতে একটা আপেলের মতো, সেই থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে আপেল স্টোন। এটাও একটা সাইট সিনের পার্ট, সাইট সিনের মধ্যে পড়ে। এখান দিয়ে খুব সুন্দর একটা নদী রয়েছে। এই জায়গাটা আমরা বেছে নিয়েছি আমাদের লাঞ্চ করার জন্য, কারণ এই চত্বরে একটাই হোটেল রয়েছে, এখানে লাঞ্চ করে নেবো। এখন একটু ফাঁকাও রয়েছে। ওখানে ঝগড়া হচ্ছে কেন? এদের চিকেন চলে এসেছে। সেরা ভাই, সেরা। খাবারের টেস্ট কিরকম এখানে? নিরামিষ কে খাবে? নিরামিষ এখানে কোথায় আছে? কি সোমবার? তাহলে এই যে স্কিনের কালার, এই যে দুটো পার্থক্যটা বুঝতে পারছেন? এটা হচ্ছে চিকেন খাওয়া স্কিন, এটা হচ্ছে ভেজ খাওয়া স্কিন। পার্থক্যটা বুঝুন। আলু পোস্ত, যেটা বাঙালির সব থেকে পছন্দের খাবার, সেই সঙ্গে আলু ভাজা, ডাল, মানে এতেই পয়সা শোধ। তার সঙ্গে তো বাঁধাকপি আমার ভীষণ প্রিয়, পাঁপড় ভাজা। ডালের টেস্ট যথেষ্ট ভালো, মনে হবে না যে আমি কোনো পাহাড়ি জায়গাতে এসে খাওয়া দাওয়া করছি। যে রান্না করছে যে ভদ্রলোক, উনি কিন্তু নেপালি, তো রান্নার মধ্যে পুরো বাঙালি মাছ ছোঁয়া। আপনারা যদি আসেন ট্রাই করে দেখবেন, চিকেনটা সেই লেভেলের। অনুপম, চিকেনটা খাও, নেক্সট লেভেলের চিকেন হয়েছে তো। এই চিকেনটা টেস্ট হয়েছে না? সবাই বলছে অসাধারণ হয়েছে। মধ্যাহ্ন ভোজনের পর্ব শেষ করে আবারও পথ চলা শুরু, আর একই সঙ্গে পৌঁছে যাওয়া ডুয়ার্সের 7 পয়েন্টের বিন্দুতে। সময় 3:12। আমরা পৌঁছে গেছি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রায় শেষ প্রান্ত বিন্দুতে। বিন্দু জায়গাটা বেশ সুন্দর, পাশে জলঢাকা নদী, ওখানে রয়েছে ড্যাম। ওগুলো থাইল্যান্ডের চকলেট, আর এগুলো ভুটানের। বান্ধবীর জন্য কি একটা ব্যাগ নিয়ে নেবো? এই জায়গাগুলো না কেমনই হয়ে গেছে, চারিদিকে দোকান, অপরিষ্কার অপরিচ্ছন্ন, মানে কীরকমই একটা ট্যুরিস্ট স্পট, গুছানো না। ডোন্ট গো টু রিভার, স্ট্রিক্টলি প্রোহিবিটেড বাই অর্ডার। আগে এই নদীতে নামা যেত, কিন্তু আগে এরকম কোনো সাইনবোর্ড এখানে ছিল না। নদীতে কেন নামা নিষেধ, এই নিয়ে স্থানীয় দোকানদারের সঙ্গে কথা বলে যা জানলাম, বেশ কিছুদিন আগে এই জায়গাতে কোনো একটা পরিবার বেড়াতে আসে, এবং সেই পরিবারেরই ছোট্ট একটা বাচ্চা এই নদীর জলে আচমকা পড়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনা শোনার পর আমাদের টিম মেম্বারের কেউই ওই নদীর ধারে আর যায়নি, এবং বেলা পড়ে আসছে দেখে আমরা ওই জায়গা থেকে দ্রুত প্রস্থান করলাম
ঝালংয়ের দিকে। এখন সময় 3:56, আমরা আবার রওনা দিলাম। যাওয়ার সময় ঝালং ভিউ পয়েন্ট দেখে তারপর আমরা ফিরে যাবো হচ্ছে আমাদের রিসর্টে। ঝালংয়ের রাস্তার পাশেই রয়েছে গৈরিবাস ভিউ পয়েন্ট। অদূরেই বয়ে চলেছে জলঢাকা নদী, যা বিভক্ত করেছে ভারত এবং ভুটানকে। নদীর ওই পারের পাহাড়গুলো সব ভুটানের। তারই কোনো একটার ফাঁকে অস্ত গেল আজকের সূর্য। তারপর ওই নদীর ধারে একটা ঘটনা ঘটেছিল। যারা আমার দর্শক, বহু পুরনো দর্শক, ওই সময়কার দর্শক, তাদের কাছে প্রশ্ন যে ওই ঝালংয়ে ওই নদীর ধারে গিয়ে কি ঘটনা ঘটেছিল আমার সাথে। আমাকে শেখর জিজ্ঞেস করছে যে কৌশিকদা এখানে একটা টি ব্রেক হোক। আমি বললাম এই ব্যাপারে আমি হচ্ছে একটা নির্লজ্জ। তো এখানে চায়ের দোকান আছে, এখান থেকে 1 কাপ গরম গরম চা খাবো, কারণ টেম্পারেচার 21, 1 কাপ চা অবশ্যই দরকার। চায়ের স্বাদ যে এখানে খুব ভালো সেটা বলতে পারি না, কিন্তু এই চা পানের বিরতির মাঝেই কখন যেন অন্ধকার নেমে এলো, আর সেই সাথে বেড়ে গেল ঠান্ডার প্রকোপ। শুধু চা কিংবা বিস্কুটই নয়, আমাদের ছেলেপুলে এখানে ব্যস্ত হয়ে গেল এই ঠান্ডায় পাহাড়ি চিকেন মোমো খেতে, এবং সবাই ফিডব্যাক দিল মোমোর স্বাদ নাকি এখানে খুবই ভালো। 8 পিস মোমোর দাম 80 টাকা। শীতকালের বেলা স্বভাবতই রিসর্টে ফিরতে ফিরতে রাত আরো বেশি ঘন হয়ে এলো। মনে হচ্ছে কত না রাত হয়ে গেছে। এখন কটা বাজে শুনবেন? 5:59, মাত্র 6টা বাজে। তাই এরকম ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে। এনার্জি আছে তো না শেষ? ছেলেপুলের এনার্জি সবসময় চাঙ্গা। তবে এনার্জিকে চাঙ্গা রাখার জন্য তখন রেস্তোরাঁ অপেক্ষা করছে গরম গরম চা, বিস্কুট, একই সঙ্গে ভেজ চাউমিন। মোটামুটি বিশাল টেস্টি বলতে পারি না, চলে যাবে এরকম একটা ব্যাপার। খাওয়া দাওয়ার মাঝে একজন প্রশ্ন করলো, দাদা আজকের দিনে আমি কিভাবে ভাইরাল হব? মানে লোকজন একটু আমাকে জানবে, চিনবে, এর জন্য কি করতে হবে? আগে প্রথমে একটা আইফোন যে করে হোক কিনে প্রথমে তুই একটা দিয়ে দে, অনেক কষ্টের পয়সায় স্বপ্ন পূরণ হলো বলে একটা ব্লগ ছেড়ে দে। ঠিক আছে, আইফোন কিনলাম, তারপরে আইফোন নিয়ে চলে যাবি হচ্ছে পরের 2 দিন পরে শিয়ালদা স্টেশনের কোথাও বা ওই বাঘাযুদ্দিন দিয়েই বাস মুখের সামনে একজনের গিয়ে ক্যামেরা ধরবি, দিয়ে একটু কন্ট্রোভার্সি ভিডিও বানিয়ে দিবি। তারপরে তুই শাড়ির দোকান, ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান, সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান, সব কিছুর দোকানে তুই প্রমোশন পাবি। এটা হচ্ছে কেরিয়ার। এখন 100 টাকায় শাড়ি, 200 টাকায় শাড়ি না পড়লে সরি চলে যাবে, শাড়ি পরলে শাড়ি, না পরলে সরি, বান্ধবীর দোকান নিয়ে চলে যা, ব্যাস কেরিয়ার এমনি দাঁড়াবে। সেদিন রাতে ডিনারের কিছু আগে আমাদের টিম মেম্বারের একজন দীপ্তাংশুর বার্থডে পার্টি সেলিব্রেট করা হয়েছিল। আপনারা আমাকে হয়তো অনেকে হ্যাপি বার্থডে কৌশিকদা লিখতে যাচ্ছেন, ওয়েট, আমার আজকে জন্মদিন নয়, আমাদের টিমে একজন রয়েছে তার আজকে জন্মদিন। তো সেই উপলক্ষে আর কি আমরা মানে চেষ্টা করেছি তার জন্য ছোটোখাটো একটা সেলিব্রেট করার। এই হচ্ছে আমাদের বার্থডে বয়, আজকে ছেলেটির জন্মদিন, 20 বছরে পা। তো ওর অনারে কিন্তু আমাদের আজকে এই সেলিব্রেশনের আয়োজন, তাই তো? কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? অন্যরকম, এতজনকে আমি কোনোদিন, মানে আমার যে 10 বছর আগে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, আমার জন্য মনে হচ্ছে 10 বছর পরে আবার একটা আমি কোনো অজান্তে অনুষ্ঠান ফিরে পেয়েছি একটা, এটা একটা ব্যাপার। বিশেষ কাউকে মিস করছিস না তো? বিশেষ কেউ আছে মিস করার মতো? না থাকলে তুই ভিডিও কল করতে পারিস। তুই ভিডিও কল কাউকে মিস করার মতো, কাউকে মিস করার মতো না, ঠিক আছে, কোনো ব্যাপার না। ও মিস করুক, নাই করুক, চাই করুক, আমরা কিন্তু মিস করবো না ওর বার্থডে সেলিব্রেশন, এবং সেটা সাথে আপনাদেরকেও মিস করে দেবো না। চলুন লেটস স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আরে বিয়ে করতে গেলে এরকম একটু সাজতে হয়, এটা বুঝতে হয়। বিয়ে করতে গেলে একটু সাজতেই হয়। এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা কথাই মনে হয়েছিল, বেড়াতে যাওয়া এমন একটা অদৃশ্য সম্পর্ক যা বেঁধে দিয়েছে এই সব মানুষগুলোকে একটা বন্ধনে, যারা 48 ঘন্টা আগেও এক অপরকে চিনত না। আর ওর বার্থডে উপলক্ষে ও আমাদের সবার জন্য চকলেট নিয়ে এসছে। এই হচ্ছে চকলেট, ও সবাইকে চকলেট খাওয়াচ্ছে। বাট আজ কিন্তু ডিনারে একটা স্পেশাল আয়োজন করা হয়েছে, এটা আমিও জানতাম না, পরে আমি জানলাম, দেখাই আপনাদেরকে। স্যুপ রয়েছে, স্যুপ, ফ্রাইড রাইস রয়েছে, চিলি চিকেন, ভেজ মাঞ্চুরিয়ান, চিলি মাঞ্চুরিয়ান, দুর্দান্ত, রসগোল্লা রয়েছে। আমাদের বার্থডে বয়ের জন্য কিছু আলাদা আয়োজন করা হয়েছে। আমি শুধু ভাবছি কখন টোপরটা মাথায় পরিয়ে দেবো। কেমন হয়েছে খাওয়া দাওয়া? আমাদের বার্থডে বয়ের জন্য আজকে স্পেশাল আয়োজন করা হয়েছে। মিষ্টি রয়েছে, মালাই রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, চিলি চিকেন রয়েছে, মাঞ্চুরিয়ান রয়েছে। মাঞ্চুরিয়ান খারাপ হয়েছে, চিলি চিকেন ভালো হয়েছে। বউ আর গার্লফ্রেন্ড দুটো একসঙ্গে ভালো পাওয়া যায় না, ঠিক আছে? যে কোনো একটা ভালো চাও তোমরা, সব পাবা নাকি ভালো? খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা আর সবার সাথে গল্পের মাঝে কেটে গেল ডুয়ার্সে আমাদের দ্বিতীয় রাত। ডুয়ার্স ভ্রমণের পরবর্তী
অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। আর সেই পর্বটা এবারের ডুয়ার্স ভ্রমণে ভীষণ অ্যাডভেঞ্চারাস, কারণ এই পর্বে জঙ্গলের পথে আমরা মুখোমুখি হয়েছিলাম এক পাল জঙ্গলি হাতির।